সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবারের নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনে থেকে হবে ভিন্ন। নির্বাচনী নীতিমালাতেও আছে নানা রকম ভিন্নতা। এর মধ্যেই কমিশনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন 4 শতাধিক। সারা দেশের ভোটাররাও মুখিয়ে আছেন 12 ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। ভোটের নানা রকম সমীকরণ আর সংসদীয় আসনের বিশ্লেষণ নিয়ে শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। সুষ্ঠু নির্বাচনে ইসির প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। কমিশনের বিরুদ্ধে একটি দলের হয়ে কাজের অভিযোগ জামায়াতের। ঋণ খেলাপিদের জাতীয় সংসদে চায় না এনসিপি। গণভোটে হ্যাঁ দিলে শোষণ নিপীড়ন মুক্ত হবে বাংলাদেশ। ইচ্ছে মতো বদলানো যাবে না সংবিধান। স্বাধীন হবে বিচার ব্যবস্থা, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। এবং বিএনপির ঘাঁটি ঝিনাইদহে শক্ত অবস্থানে জামাত। বাগেরহাটে ধানের শীষের মূল প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা। হবিগঞ্জে ত্রিমুখী লড়াইয়ের আভাস। দর্শক, নির্বাচনের সময় আমরা প্রতিদিনই চেষ্টা করে থাকি দেশের কয়েকটি আসন নিয়ে বিশ্লেষণ করার, ঘটনার পেছনের ঘটনা জানার, ভোটারদের অবস্থা, সাথে প্রার্থীরা কে কে আছেন, কি অবস্থা তাদের, সব মিলিয়ে বিশ্লেষণ আজও এর ব্যতিক্রম হবে না। তার আগে আমরা দেখে নিতে চাই নির্বাচনী ডামাডোলে কি অবস্থা, সর্বশেষ সংবাদ আমাদের হাতে কি রয়েছে। আমরা যদি সর্বশেষ সংবাদ অর্থাৎ নির্বাচনী ডামাডোলের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে গণভোটে হ্যাঁ দিলে শোষণ নিপীড়ন মুক্ত হবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজকে সন্ধ্যা 6:30 জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি বলছেন যে গণভোটে যদি জনগণ হ্যাঁ ভোট প্রদান করে তাহলে বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে এবং ইচ্ছে মতো যে সংবিধান পাল্টানো বা পরিবর্তনের যে বিষয়টি সেটি আসলে কখনোই সম্ভব হবে না। শোষণ নিপীড়ন এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব হবে। এর পরের যেই সংবাদটি হাতে রয়েছে নির্বাচনের ডামাডোলে আমরা লক্ষ্য করছি যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কিন্তু তারা প্রতিজ্ঞাবদ্ধ এবং তারা শপথ নিয়েছেন। অর্থাৎ সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির প্রতি তারা আস্থা রাখছেন বলেই সর্বশেষ যে তথ্য সেটি আসলে উঠে এসেছে। এরপরে আমরা লক্ষ্য করছি যে অতীতের মতো পাতানো নির্বাচন মেনে নেবে না বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের তিনি হুঁশিয়ার উচ্চারণ করেছেন যে অতীতের মতো যদি কোনো পাতানো নির্বাচন হয়, অর্থাৎ নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে সেই নির্বাচন মেনে নেবে না জামাত। তিনি হুঁশিয়ার উচ্চারণ করেছেন। এরপরে আমরা লক্ষ্য করছি যে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের সংসদে দেখতে চায় না এনসিপি। আজকে এনসিপির যারা মুখপাত্র রয়েছেন, এনসিপি যারা বিশেষ করে নেতারা রয়েছেন তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন রয়েছে রাষ্ট্রীয় বাসভবন যমুনায় সেখানে গিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারা বৈঠক করেছেন এবং বৈঠক শেষে সাংবাদিকদের তারা বলছেন বিভিন্ন ধরনের কথা তারা বলেছেন, বিভিন্ন অভিযোগ করেছেন এবং তারা একথা বলেছেন যে দ্বৈত নাগরিক এবং যারা ঋণ খেলাপি রয়েছে, যারা ইতিমধ্যেই মনোনয়ন নিয়েছেন এবং বৈধ হয়েছে তাদের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন যে তাদেরকে সংসদে দেখতে চায় না জাতীয় নাগরিক পার্টি। তো নির্বাচনী ডামাডোলে আমাদের হাতে এই ছিল। আমরা পরবর্তী যে সংবাদ রয়েছে সেই সংবাদে যেতে চাই আসন ভিত্তিক। আমরা যেতে চাই আসন ভিত্তিক। যদি আমরা খুলনা বিভাগে প্রবেশ করি তাহলে আজকে আমরা যেতে চাই খুলনা বিভাগের ঝিনাইদহে জেলায়। ঝিনাইদহ 2 আসনের যে পরিস্থিতি আমরা একটু দেখে নিতে চাই। ঝিনাইদহে 2 আসন আমরা লক্ষ্য করছি যে ঝিনাইদহে 2 আসনে এই আসনটি হরিণাকুণ্ড এবং ঝিনাইদহ যে সদর উপজেলা রয়েছে এই সদর উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ 2 আসন এবং 13টি ইউনিয়ন রয়েছে এই ঝিনাইদহে 2 আসনে। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে মোট ভোটার রয়েছেন 5,06,640 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,51,666 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 2,54,963 জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার কিন্তু রয়েছেন এই আসনে 11 জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার। এছাড়া ভোট কেন্দ্র উপজেলা কয়টি সেগুলো সবকিছুই কিন্তু এই তথ্যগুলো রয়েছে আমাদের হাতে। উপজেলা রয়েছে 6টি, পৌরসভা রয়েছে 6টি, এছাড়া ইউনিয়ন রয়েছে
67টি। আমরা এই যে ঝিনাইদহে 2 আসন, সেই ঝিনাইদহে 2 আসনের কারা কারা প্রার্থী রয়েছেন সেই প্রার্থীর দিকে একটু নজর দিতে চাই। অর্থাৎ আগামী সংসদের যে টিকিট, সেই টিকিট কার হাতে পেতে পারে এবং কারা আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আমরা এখানে লক্ষ্য করছি যে ধানের শীর্ষে যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ আব্দুল মজিদ, যিনি ঝিনাইদহে 2 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি লড়বেন। এছাড়া বাংলাদেশ জামাত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন আলী আজম, মোহাম্মদ আবু বকর, তিনি দাড়িপাল্লার যে প্রতীক, সেই দাড়িপাল্লার প্রতীক নিয়ে লড়বেন। এছাড়াও আমরা লক্ষ্য করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী রয়েছেন, অর্থাৎ হাত পাখার প্রার্থী HM মমতাজুর রহমান। আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশে একক নির্বাচন করবে বলে তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। এবং এছাড়াও মই প্রার্থী রয়েছেন, অর্থাৎ মই মার্কার প্রার্থী আমরা লক্ষ্য করছি মোহাম্মদ আসাদুল ইসলাম। এছাড়াও অন্যান্য যে প্রার্থীরাও কিন্তু রয়েছেন, আমরা বাসদের লক্ষ্য করছি যে শওকতুল ইসলাম জাতীয় পার্টির এবং আবু তোয়াব বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী কিন্তু রয়েছেন। তো সব মিলিয়ে এই যে ঝিনাইদহ 2 আসনের আমরা একটু আরও খবর জানবো এবং তার আগে আমরা একটু ছোট্ট বিরতি নিতে যাই। দেখছেন নির্বাচনের সময়। আমরা আগে বলেছিলাম যে ঝিনাইদহ 2 আসনের আমরা একটু সরাসরি সংযুক্ত হতে চাই। সহকর্মী সোহাগ রয়েছেন সেখানে। সোহাগ, ভোটাররা কি ভাবছেন সামনে নির্বাচন নিয়ে এবং তাদের প্রত্যাশা কি কি সমস্যা রয়েছে ঝিনাইদহ 2 আসনে? ঝিনাইদহের যে 4টি সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনের মধ্যে ঝিনাইদহ সদর, যেটা ঝিনাইদহ 2 আসন, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। এটা ঝিনাইদহ সদর এবং হরিণাকুণ্ডু উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে। এবং এই আসনে যে ভোটাররা রয়েছে তারা আসলে বলছে এই দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া যে প্রত্যাশা তারা ছিল, তাদের যা দীর্ঘদিনও পূরণ হয়নি, সেই চাওয়াটা কিন্তু এই ভোটারদের প্রার্থী যারা আছে তাদের কাছে রয়েছে। এখানে যে রেল লাইন, মেডিকেল কলেজ স্থাপন, এই চাওয়াটা কিন্তু আমাদের ঝিনাইদহের এই আসনে যে বাসিন্দারা আছে তারা কিন্তু দীর্ঘদিন চেয়ে আসছে, সেটা কিন্তু আজও পূরণ হয়নি। তো আগামী দিনে যারা নেতৃত্ব দিবে, যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, নিজের নির্বাচিত হবেন এই আসনে, তার কাছে কিন্তু এই প্রত্যাশাগুলো চাচ্ছেন। এবং ঝিনাইদহের যেই নবগঙ্গার নদী রয়েছে, যে নদীগুলো রয়েছে, যেগুলোর খননের অভাবে কিন্তু মৃতপ্রায়, সেই নদীগুলোর পরিবেশ, নদীগুলোর তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে কিন্তু প্রার্থীদের কাছে ভোটাররা তারা আশা করছেন। সেই সাথে তারা আশা করছেন যে যেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট যেন তারা দিতে পারে। আসলে ভোটাররা যেটা আমরা বিভিন্ন আমাদের সদর এবং হরিণাকুণ্ডু উপজেলা রয়েছে সেখানে আমরা গিয়ে দেখেছি, তা ভোটারদের সাথে কথা বলেছি। এই আসনটিতে আসলে বিএনপি এবং জামাত প্রার্থীর মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে এবং এখানে বিএনপি তারা তাদের সাংগঠনিকভাবে ইউনিয়নে গিয়ে কিন্তু তারা তাদের বার্তা পৌঁছে দিচ্ছে। একইভাবে জামায়াত কিন্তু তাদের নারী কর্মীদের মাধ্যমে তারা কিন্তু নারী ভোটারদের কাছে পৌঁছাচ্ছে। আসলে এই আসনটি আসলে নির্ভর করছে নারী ভোটার এবং যুব যেই ভোটার আছে সেই ভোটারের মাধ্যমে কিন্তু এই ভোটারের ভোটের মাধ্যমে কিন্তু এই আসনের ফলাফল নির্ধারণ হবে। তো নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন তারা ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা কিন্তু তারা স্থাপন করেছে। সব মিলিয়ে ভোটাররা আশা করছেন শান্তিপূর্ণভাবে তারা যেন ভোট দিতে পারে, এই আশা কিন্তু এই জেলার মানুষ, এই জেলার এই আসনের ভোটাররা আশা করছেন। তো এই ছিল ঝিনাইদহ 2 আসন থেকে নির্বাচনের যে হালচাল তার সর্বশেষ। সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। ঝিনাইদহ 2 আসন থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সোহাগ। বিরতির আগে আমরা খুলনা বিভাগে ছিলাম। ঝিনাইদহের একটি আসন আমরা বিশ্লেষণ করছিলাম। আমরা খুলনা বিভাগেই আবারও যেতে চাই। খুলনায় আমরা একটু যদি প্রবেশ করি, অর্থাৎ খুলনায় আমরা যেতে চাই বাগেরহাটে। খুলনা বিভাগে যদি প্রবেশ করি তাহলে বাগেরহাট রয়েছে এবং বাগেরহাটের 3 নম্বর আসনে আমরা একটু আজকে বিশ্লেষণ করতে চাই। আমরা লক্ষ্য করছি যে বাগেরহাট যে 3 আসনটি রয়েছে সেটি মংলা উপজেলা এবং রামপাল উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট 3 আসন। এই বাগেরহাট 3 আসনে মোট ভোটার রয়েছেন 2,66,864 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,32,350 জন। এছাড়া নারী ভোটার রয়েছেন এর মধ্যে 1,34,510 জন। এই যে আসন রয়েছে বাগেরহাট 3 আসন, এখানে কিন্তু তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 4 জন। আমরা বাগেরহাট 3 আসনে কারা কারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কোন দলের পক্ষ থেকে কে আসলে ইতিমধ্যে টিকিট পেয়েছেন, আমরা লক্ষ্য করছি যে ডক্টর শেখ ফরিদুল ইসলাম, যিনি বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষ প্রতীকে তিনি লড়বেন। এছাড়া
মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ বাংলাদেশ জামাত ইসলামী। এছাড়া আমরা লক্ষ্য করছি যে মাহমুদ রহমতুল্লাহ শাপলাকলি প্রার্থী, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি সেই শাপলাকলির প্রার্থী রয়েছেন আব্দুল ওয়াদুদ শেখ, যিনি জামাত ইসলামের প্রার্থী রয়েছেন, এবং ডক্টর শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী রয়েছেন। এছাড়া অন্যান্য প্রার্থীরাও কিন্তু রয়েছেন। আমরা এখানে লক্ষ্য করছি শেখ জিলুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী, মোহাম্মদ জুলফিকার হোসেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রয়েছেন, মোহাম্মদ হাবিবুর রহমান মাস্টার জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, এবং এমএএইচ সেলিম, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন। দেখছেন নির্বাচনের সময়। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আমরা কথা বলছিলাম বাগেরহাট ৩ আসন নিয়ে, এবং বাগেরহাট ৩ আসনের আমরা সবশেষ পরিস্থিতি জানবো সেখানকার ভোটাররা কি ভাবছেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী টুটুল। টুটুল, কি অবস্থা, ভোটাররা কি ভাবছেন সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা কেমন প্রার্থীকে ভোট দিতে চান, এবং আপনার যে বাগেরহাট ৩ আসনে কি কি সমস্যা রয়েছে? বাগেরহাটের ৩ আসনে আসলে নির্বাচনের জন্য হচ্ছে আমি যদি বলি যে নির্বাচনের সময় দুনিয়া আসলে নির্বাচনের পরিকল্পনা মুক্ত করেছে, যেগুলোতে বাগেরহাটের 4টি আসনের বিষয়ে বিজয় এবং রামগঞ্জ যে আসন রয়েছে সেই আসন, এটা আসলে এখানকার যদি আমি বলি যে এখানে শিল্পাঞ্চল রয়েছে, দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলা, এই মোংলা থেকে কিন্তু এখানে বিজয় রয়েছে, শিল্প কলকারখানা যেটা গড়ে উঠছে। তবে মোংলা এবং রামগঞ্জের মধ্যে যদি বলি যে এখানে কিন্তু অনেক শ্রমিকদের বিদ্যুতের মধ্যে রয়েছে, কিন্তু তেমন আসলে উন্নয়নের কোনো বিকল্প নেই। এখানে যোগাযোগ ব্যবস্থা এবং বন্দরের ওপর থেকে যে পৌরসভা রয়েছে সেখান থেকে তারা কিন্তু যাতায়াত করে এবং জীবনের ঝুঁকি নিয়ে এই জায়গাটা যদি বলি যে এখানে কিন্তু নির্বাচনের যে প্রচার প্রচারণার জায়গাটা যদি বলি যে এখানে যে বিএনপির যে প্রার্থী রয়েছেন এবং জামাতের যে প্রার্থী রয়েছেন, এখানে তারা কিন্তু লয়ারের সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত যে বৈধ যে 7 জন প্রার্থী রয়েছে, 7 জন প্রার্থীর মধ্যে কিন্তু আগামীকালকে যে প্রত্যাহারের শেষ দিন রয়েছে, তারপরে কিন্তু আসলে নির্বাচনের প্রতীক বরাদ্দের পরে আসলে নির্বাচনটা কিন্তু আসলে সেভাবে প্রচারণা আসলে এগিয়ে যাবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। তবে এই অঞ্চলের মানুষের যে ভোটের হিসাব নিকাশটা রয়েছে আসলে ব্যক্তি কেন্দ্রিক, যে আসলে ভালো এবং উন্নয়নের মূলক কাজ করবেন, এই অঞ্চলের যে মানুষের যে ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং যোগাযোগ ব্যবস্থা আরো উন্নয়ন করবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন যে তাদেরকে আসলে নির্বাচিত করবেন। তবে এখানে যদি বলি যে এনসিপির যে প্রার্থী রয়েছেন, এছাড়াও যদি বলি যে বাগেরহাটের যে সাবেক এমপি এমএএইচ সেলিম রয়েছেন, তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে কিন্তু লড়বেন। তাই এই জায়গাটা যদি বলি যে আসলে এখানে কিন্তু ব্যক্তির ইমেজকে আসলে এখানে কিন্তু মানুষ যারা ভোটার রয়েছে তারা কিন্তু তারা বেছে নেবে এমনটাই কিন্তু বলছেন। বলি যে বাগেরহাটের যে মোংলা এবং যে রামপাল যে আসনটা রয়েছে 3 আসন, এই আসনে কিন্তু চিংড়ি ঘের এবং শিল্প অঞ্চল সুন্দরবন কেন্দ্রিক এই অঞ্চলে মানুষের নানা প্রতিশ্রুতি কিন্তু মানুষ দিন দিন আসলে যে রয়েছে তারা কিন্তু তাদের প্রত্যাশার কারণে কিন্তু তারা কিন্তু এই ভোটার দিকে যাবেন এমনটা কিন্তু দাবি করছেন। এই ছিল আমার কাছে 3 আসন থেকে সবশেষ নির্বাচনী। টুটুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাগেরহাট 3 আসন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলী আকবর টুটুল। বিরতির আগে আমরা খুলনা বিভাগের 2টি সংসদীয় আসন নিয়ে আর 2টি জেলার 2টি সংসদীয় আসন নিয়ে কথা বলছিলাম। আমরা একটু যেতে চাই সিলেট বিভাগে, দেখে নিতে চাই সিলেট বিভাগের যেই জেলাটি রয়েছে সেই জেলাটি, অর্থাৎ আমরা সিলেট বিভাগের হবিগঞ্জে যেতে চাই। যদি প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে হবিগঞ্জে রয়েছে 4টি সংসদীয় আসন। আমরা যদি 4 নম্বর সংসদীয় আসনে লক্ষ্য করছি যে চুনারুঘাট উপজেলা এবং মাধবপুর উপজেলা নিয়ে গঠিত এই হবিগঞ্জ 4 আসন, এখানে 23টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। এছাড়া বেশ কয়েকটি যে নির্বাচনী এলাকা সেটি রয়েছে এবং চা বাগানও কিন্তু রয়েছে। হবিগঞ্জ 4 আসনে মোট ভোটার রয়েছেন 5,52,711 জন। এছাড়া এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,78,660 জন, আর নারী ভোটার রয়েছেন 2,74,049 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এই যে আসনটি রয়েছে, অর্থাৎ হবিগঞ্জ 4 আসনে সেখানে 2 জন রয়েছেন। আমরা যদি হবিগঞ্জ 4 আসনে প্রার্থী পরিচিতি একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই, কারা কারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করছেন, অর্থাৎ সংসদ হওয়ার জন্য চেষ্টা করবেন, ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। আমরা লক্ষ্য করছি ধানের শীষের প্রার্থী রয়েছেন সৈয়দ মোহাম্মদ ফয়সাল, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তিনি লড়বেন। এছাড়া জামাত ইসলামী যে 10 দলের সমর্থিত যে জোট রয়েছে, অর্থাৎ সমঝোতা রয়েছে, সেখানে খেলাফত মজলিসের মাওলানা আহমদ আব্দুল কাদের রয়েছেন।
দেয়ালঘড়ি প্রার্থী, এবং এছাড়া লক্ষ্য করছি গিয়াসউদ্দিন তাহিরি, বেশ আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি, তিনি কিন্তু রয়েছেন। এছাড়াও আমরা লক্ষ্য করছি যে এই আসনে প্রার্থী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আনোয়ার হোসেন রাজি ও ইসলামী আন্দোলনের কামাল উদ্দিন, সেটি কিন্তু রয়েছেন। আমরা সরাসরি একটু যুক্ত হতে চাই এই যেই আসনটি রয়েছে হবিগঞ্জ ৪ আসনে সহকর্মী রাশেদ আহমদ খান রয়েছেন সে আসনে। রাশেদ, সেখানকার ভোটাররা কি ভাবছেন সামনে নির্বাচন নিয়ে, তাদের চাওয়া পাওয়া কি এবং কি কি সমস্যা রয়েছে এই আসনে? হবিগঞ্জ ৪ আসনটি নানা কারণে জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন। হবিগঞ্জের যে ২৪টি চা বাগান রয়েছে, এই ২৪টি চা বাগান এই আসনটিতে রয়েছে। বিশেষ করে হবিগঞ্জের যে ২টি উপজেলা চুনারুঘাট এবং মাধবপুর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত, এবং এই আসনে জেলার অন্যান্য আসনের মতো এখানেও নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ছে বারবার। এবং আমরা দেখেছি যে এখানে যারা প্রার্থী আছেন, বিশেষ করে এখানে বিএনপি জোটের যে প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল, উনি বিভিন্ন কারণে এখানে যে আসনে ভোটারদের কাছে একটি আধিপত্য বিস্তার করে আছেন। বিশেষ করে উনি কয়েকটি শিল্প প্রতিষ্ঠান ওনার মালিকানাধীন রয়েছে এবং একটি চা বাগান রয়েছে, এবং চা বাগান এবং শিল্প প্রতিষ্ঠানের কারণে শত শত শ্রমিকরা এবং যে এলাকার যে গরিব মেহনতি মানুষ আছেন তাদেরকে সৈয়দ মোহাম্মদ ফয়সল পরিবার বছরের পর বছর তারা সাহায্য করে আসছেন, যে কারণে সৈয়দ মোহাম্মদ ফয়সলের এই আসনে একটি ভোট ব্যাংক তৈরি হয়েছে। তবে এই আসনে আরো যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, জামাতের জোট থেকে নির্বাচন করছেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, এছাড়াও যে এখানে গিয়াসউদ্দিন আল তাহেরি, ওনার শ্বশুর বাড়ি মাধবপুরে হওয়াতে উনি এই আসন থেকে নির্বাচন করছেন। তাহেরিও একজন জনপ্রিয় বক্তা এবং তার প্রচুর ফলোয়ার রয়েছে, যে কারণে তাহেরিও পুরোদমে এই আসনে নির্বাচনে বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো বলা যায় যে আসলে হবিগঞ্জ ৪ আসনটি ২৪টি চা বাগানের এই আসনটিতে প্রায় ৭৫,০০০ ভোট রয়েছে চা শ্রমিকদের, এবং চা শ্রমিকদের এই ভোটই এখানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তো মূল কথা হচ্ছে যে নির্বাচনের শেষ পর্যন্ত কে কতটুকু আগাতে পারে এই দেখছে ভোটাররা দেখছেন। তো এই ছিল আজকের আমার নির্বাচনের সর্বশেষ। রাশেদ, আপনাকে ধন্যবাদ। হবিগঞ্জ ৪ আসন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ আহমদ খান। নির্বাচনে সারা দেশে ৪২,৭৬১টি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। এর মধ্যে ১৬,৫৪৮টি ঝুঁকিপূর্ণ, মারাত্মক ঝুঁকিপূর্ণ ৮,৭৮০টি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এসব কেন্দ্রে বডি ক্যামেরা, ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৭ দিন দায়িত্ব পালন করবেন। সর্বমোট ৮,৯৭,১১৭ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনে বাধাগ্রস্ত করার যে কোনো অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র থাকবে ৮,৭৮০টি। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র ১৬,৫৪৮টি। পুলিশ সদস্য কর্তৃক অধিক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে ২৫,০০০ বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবে। আইন শৃঙ্খলা বাহিনী ৪১৮টি ড্রোন ব্যবহার করবে। বিভিন্ন বাহিনী তাদের ডগ স্কোয়াডও ব্যবহার করবে। ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা নিয়ে গঠিত কুড়িগ্রাম জেলার ৪টি সংসদীয় আসনের ঘাটের বাজারে চায়ের দোকানগুলোতে চলছে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ। ভোটাররা নিজেদের এলাকার উন্নয়নের স্বার্থে প্রার্থীদের পক্ষে বিপক্ষে তুলে ধরছেন মতামত। চায়ের আড্ডায় ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন সহকর্মী বাদশা সৈকত। আমি আছি কুড়িগ্রাম ২ আসনে যাত্রাপুর ঘাট এলাকার একটি চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় অংশ নেওয়া মানুষের প্রত্যাশার কথা জানব। প্রধান সমস্যা হলো যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো পর্যাপ্ত নেই। এই কারণে এই অঞ্চলের মানুষ বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য সব দিক থেকে পিছিয়ে। কৃষিকাজে ব্যাঘাত ঘটছে। ১,০০০ টাকার সার মানে প্রায় ২,০০০ টাকার কাছাকাছি হয়ে গেছে। সঠিক ন্যায্য মূল্যে যেন আমরা সারগুলো পাই। চরে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় আমাদেরকে অনেক দূরে গিয়ে পড়াশোনা করতে হয়, যার ফলে দেখা যায় যে অনেকে ছোটবেলায় পড়াশোনা থেকে ঝরে পড়ে। যারা নির্বাচিত সরকার আসবে তারা জানি নদী ভাঙ্গনের কাজ কিছু করে। কুড়িগ্রাম জেলার হতদরিদ্র বেকারত্ব মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে। গরিব মানুষ নৌকা টোকা চালায়, ৬৬ টাকার তেল হয়েছে ১১৫ টাকা। দাবি এটা তেলের দামটা দিন কমা দেয়। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। সঙ্গে থাকুন সময়ের।